কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে ওএমআর সংক্রান্ত যে মামলাটি চলছে সেই মামলার পরিপ্রেক্ষিতে যে হলফনামা কমিশন দাখিল করেছে সেই হলফনামার পোস্টমর্টম করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনারা সেই বিষয়ে বুঝতে পারবেন সত্যি কি এসএসসি তার হলফনামার মাধ্যমে দুর্নীতি স্বীকার করেছে। এই বিষয়টি জানতে গেলে ভিডিওটি দেখুন। চলুন সেক্ষেত্রে ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাদেরকে বলে রাখি, সুপ্রিম কোর্টের যে লাস্ট জাজমেন্টটি বেরিয়েছিল সেই জাজমেন্টে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং এই সুপ্রিম কোর্টের জাজমেন্টটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে অনেকগুলো বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে বেঁধে দিয়েছেন বলা যেতে পারে এবং যে 4টি পয়েন্টের উপর এই ওএমআর সংক্রান্ত মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন, সেই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমি আলোচনা করব। এই 4টি পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি, অর্থাৎ এই মুহূর্তে এই কেসের প্রাধান্য কতটুকু রয়েছে এবং গ্রহণযোগ্যতার কতটুকু রয়েছে সেই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাতে তারা পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের মাধ্যমে সেই বিষয়টির দিকে আলোকপাত করে। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে এক্সপায়ারি অফ পেনেল, অর্থাৎ পেনেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এই মামলার গ্রহণ করা যায় কি না সেই বিষয়েও কিন্তু কলকাতা হাইকোর্টকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যাতে তারা এই বিষয়টির দিকেও আলোকপাত করেন। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে রুল 17, অর্থাৎ যে রুল 17 ইনভোক করে 952 জনকে টার্মিনেট করেছিল কমিশন এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও একই ভূমিকা পালন করেছিল। সেক্ষেত্রে এই রুল 17 প্রয়োগ করা কমিশনের কতটা যুক্তিসঙ্গত সেই বিষয়টি নিয়েও কিন্তু পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টকে সেই বার্তাটা এই অর্ডার কপির মাধ্যমেই তুলে ধরেছেন যাতে রুল 17 কমিশন প্রয়োগ করতে পারে কি না সেই বিষয়টিও নিয়েও পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের জন্য কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। কেননা আপনারা জানেন যে এই রুল 17 যে কোনো সময় কিন্তু কমিশন প্রয়োগ করতে পারে এবং এমনকি যে কোনো একজন সার্ভিস হোল্ডার 20 বছর চাকরি করার পরেও কিন্তু তাকে টার্মিনেট করার ক্ষমতা কমিশন রাখে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হয়তোবা মনে হয়েছে এই রুলসটি একদমই ঠিক নয়। সেক্ষেত্রে তারা এই অর্ডার কপির মাধ্যমেও কিন্তু সেই প্রতিফলন ঘটিয়েছেন এবং সেক্ষেত্রে লাস্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি করার আগেই কিন্তু আপনাদেরকে বলে রাখি, মূলত এই পয়েন্টের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে গোটা ওএমআর সংক্রান্ত মামলাটি। এবং তার আগে আপনাদেরকে বলে রাখি যে সিবিআইকে বলেছে সুপ্রিম কোর্ট যাতে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে একটা রিপোর্ট কলকাতা হাইকোর্টে সাবমিট করে এবং সেই রিপোর্টে যাতে পূর্ণাঙ্গ তথ্য থাকে। সেক্ষেত্রে সিবিআই 2 মাসের মধ্যেই নিশ্চয়ই সেই রিপোর্টটা প্রদান করবে এবং তার উপরেই নির্ভর করবে অনেক কিছুই। এবং সবচেয়ে যে লাস্ট পয়েন্টটা আমি বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টটির উপরেই কিন্তু আজকে ওএমআর সংক্রান্ত মামলাটি বিচারাধীন বলা যেতে পারে। যদি এই জিনিসটা প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কারোর চাকরি থাকবে না বলা যেতেই পারে। যে পয়েন্টটির কথা বলছি সেই পয়েন্টটি হচ্ছে অথেন্টিসিটি, অর্থাৎ যে স্ক্যান ওএমআর শিটগুলো পেন ড্রাইভে পাওয়া গেছে গাজিয়াবাদের নাইসা কোম্পানির একজন প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে, সেই স্ক্যান ওএমআর শিটগুলোর অথেন্টিসিটি কতটুকু রয়েছে সেই বিষয়টি নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট তার অর্ডার কপিতে নির্দেশ দিয়েছেন যাতে এই স্ক্যান ওএমআর শিটগুলোকে সত্যি কিংবা মিথ্যা সেটা পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায়। সেই বিষয়টি যাতে কলকাতা হাইকোর্ট ভালোভাবে বিচার করে অ্যাজ পার ল বিচার করে একটা অর্ডার দেন সেই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন। সেক্ষেত্রে বলা যেতে পারে এই অথেন্টিসিটির উপরেই গোটা বিষয়টি নির্ভর করছে এবং এই অথেন্টিসিটি যদি সেটা প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে যারা ওএমআর শিটে ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছে বলা হচ্ছে তাদের কিন্তু চাকরিটা থাকবে না। এই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরেই এখনও পর্যন্ত ওএমআর সংক্রান্ত মামলাগুলো ঝুলে রয়েছে এবং এই পয়েন্টের উপরেই দাঁড়িয়ে রয়েছে গোটা মামলার বিষয়বস্তু। এবং সিবিআই নিশ্চয়ই 2 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট কলকাতা হাইকোর্টে পরিবেশন করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই হয়তোবা দেখা যেতে পারে যে সেখানে সমস্ত বিষয়গুলোই উল্লেখ করা হয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই অথেন্টিসিটি প্রমাণ করতে গেলে 65B এর মাধ্যমে যেতে হয়। সেক্ষেত্রে এই মুহূর্তে 65B সিবিআই কতটুকু জারি করতে পারবে এবং 65B রিপোর্ট কতটুকু দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে সেই বিষয়টি নিশ্চয়ই পরবর্তী হিয়ারিংগুলোর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং পরবর্তীতে যেরকমভাবে বিষয়বস্তুগুলো এগিয়ে আসবে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। এবং তারপরে আপনাদেরকে বলে রাখি লাস্ট যে হলফনামাটা, অর্থাৎ 20 তারিখে যে হলফনামাটা 4 নম্বর হলফনামা দাখিল করেছে কমিশন, সেখানে স্পষ্টভাবেই বলেছে যে সিদ্ধার্থ মজুমদার, অর্থাৎ আপনারা জানেন যে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
তিনি মূলত এই হলফনামাটা দাখিল করেছেন এবং এখানে অনেকগুলো বিষয়বস্তু তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে যে হলফনামাটাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হচ্ছে যে ওএমআর সিট ম্যানিপুলেশনগুলো কমিশন মেনে নিয়েছে, সেটা আদৌ কতটুকু সত্য এই হলফনামার মধ্যে দিয়েও কিন্তু আপনারা বোঝা আপনাদের পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে এর আগের যে হলফনামাটা কমিশন দাখিল করেছে সেই হলফনামাটাও আপনাদেরকে শেষের দিকে আমি দেখাবো, তাহলে আপনাদের কাছে বিষয়বস্তুটি ক্লিয়ার হয়ে যাবে এবং এই পয়েন্টের মাধ্যমে চেয়ারম্যান মূলত সমস্ত অর্ডার কপিগুলোর কথাই বলেছেন, অর্থাৎ মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যে হিয়ারিং হয়েছে এবং যে অর্ডারগুলো বেরিয়েছে এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কমিশন কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়টি এই হলফনামার মধ্যে কিন্তু দাখিল করেছেন এবং এই হলফনামার নিরিখেই কোন ক্ষেত্রে কতটুকু দুর্নীতি হয়েছে এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। তবে এর মানে এই নয় যে কমিশন সেটাকে স্বীকার করে নিয়েছেন। সেক্ষেত্রে প্রথমে যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং ইস্যু, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে 9-10 ক্ষেত্রে 183 জন চাকরি পেয়েছিল, তাদের মধ্যে 122 জনের অলরেডি চাকরি থেকে বের করা হয়েছে এবং 61 জনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কমিশন কোনো রকম আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, কারণ সেটা কিছু আইনি জটিলতা রয়েছে। এবং 11-12 ক্ষেত্রে আপনারা জানেন 39 জন র্যাঙ্ক জাম্প করেছিল, তার মধ্যে 39 জনের বিরুদ্ধেই কিন্তু এখনো পর্যন্ত কমিশন কোনো রকম স্টেপ গ্রহণ করেননি কিছু আইনি জটিলতা থাকার কারণে। এবং 9 এবং 10 ক্ষেত্রে যে ওএমআর সিটে ম্যানিপুলেশন ধরা পড়ছিল তার মধ্যে 952 জনের এই ওএমআর ম্যানিপুলেশন হয়েছে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে অরিজিনাল যে রিকমেন্ডেশন করেছিল কমিশন তাদের মধ্যে 823 জনকে এবং অ্যাকচুয়াল মিসম্যাচ পাওয়া গেছে 808 জন এবং রুলস 17টি প্রয়োগ করেছে 775 জনের এবং 15 জন যেহেতু 1 নম্বর বৃদ্ধির জন্য চাকরি পেয়েছিল সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ গ্রহণ করেননি। এবং 11-12 ক্ষেত্রে 907 জন ওএমআর সিট ম্যানিপুলেশন ধরা পড়েছিল এবং তাদের স্ক্যান কপিগুলো যেহেতু এখনও সুপ্রিম কোর্টে কাস্টাডিতে রয়েছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও কিন্তু কমিশন কোনো রকম এখনও স্টেপ গ্রহণ করেননি, কারণ অ্যাকশন টেকেন সোফারের জায়গায় দেখুন তাহলেই বুঝতে পারবেন সেখানে নীল রয়েছে। এবং গ্রুপ সির ক্ষেত্রে 3480 জন ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছিল বলা হচ্ছে এবং ইউনিক ক্যান্ডিডেট বলতে কমিশন জানিয়েছে যে 3478 জনকে তারা ডিটেক্ট করতে পেরেছিল এবং রিকমেন্ডেশন করেছিল, তাদের মধ্যে মাত্র 785 জন, অর্থাৎ বাকিরা কিন্তু কেউ রিকমেন্ডেশন পায়নি এবং অ্যাকচুয়াল যে মিসম্যাচটা পাওয়া গেছে সেটা হচ্ছে 783 এবং 57 জন এমন ক্যান্ডিডেট ছিল যাদেরকে কমিশন রিকমেন্ডেশন করেনি অথচ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এরকম 57 জন ছিল। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 1823 জন এবং রিকমেন্ডেশন করেছিল 1741 জনকে, অ্যাকচুয়াল মিসম্যাচ পাওয়া গেছিল 1741 জন এবং কমিশন রিকমেন্ডেশন করেনি অথচ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 117 জন। এই বিষয়গুলো কমিশন যে 20 তারিখে হলফনামা দাখিল করেছে সেই হলফনামার মধ্যে স্পষ্টভাবেই তারা বলেছে, অর্থাৎ কোন ক্ষেত্রে কতটুকু তারা ডিটেক্ট করতে পেরেছে এবং কতজনের বিরুদ্ধে কোর্টের অর্ডারের এগেনস্টে তারা রুলস জারি করেছে সেই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে তারা তুলে ধরেছে, কিন্তু তার মানে এই নয় যে তারা দুর্নীতিটাকে স্বীকার করেছে। আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এর আগে 20 তারিখের আগে যে হলফনামাটা দাখিল করেছিল তাতে স্পষ্টভাবে কমিশন জানিয়েছে যে আমাদের কাছে ফিজিক্যাল কোনো স্ক্যান কপি ছিল না, অর্থাৎ ফিজিক্যাল কপি ছিল না, অরিজিনাল কপি ছিল না। সেক্ষেত্রে কোর্ট আমাদেরকে যে স্ক্যান কপিগুলো দিয়েছে এবং কোর্ট যেগুলোকে মান্যতা দিয়েছে সেগুলোকে আমাদের মান্যতা দিতে কোনো রকম অসুবিধা ছিল না, কারণ আমাদের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই যার সঙ্গে আমরা সেই স্ক্যান কপিগুলোকে মিলিয়ে দেখব। সেক্ষেত্রে সিবিআই কোর্টকে দিয়েছে এবং কোর্ট সেগুলোকে মান্যতা দিয়েছে এবং সেটা সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মান্যতা দিয়েছে, তাই তারা মান্যতা দিয়েছে। সেক্ষেত্রেই কমিশনের যে অবস্থান সেটা স্পষ্টভাবেই বোঝা যায় এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি 183 জনকে কমিশন নিজেই ডিটেক্ট করতে পেরেছিল যে 183 জন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তাদের মধ্যে 122 জনকে তারা ইতিমধ্যেই রুল 17 জারি করে চাকরি থেকে টার্মিনেট করেছে এবং 61 জনের ক্ষেত্রে সেই ব্যবস্থাটি নেওয়া হয়নি, সেটাও কিন্তু কমিশন আগের হলফনামায় দাখিল করে সেটা স্পষ্টভাবেই তারা কিন্তু তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ কমিশন এক্ষেত্রে বলতে চাইছেন যে র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে তাদের কাছেই সেই ডেটাটা পাওয়া যাচ্ছে, যে ডেটাতে তারা দেখতে পাচ্ছে যে অনেকেই র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, সেক্ষেত্রে সেটা মানতে তাদের কোনো রকম অসুবিধা হয়নি।
কিন্তু ওএমআর এর ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত তাদের নিজেদের অবস্থান কিন্তু পরিষ্কার করেনি। কারণ ওএমআর সিটগুলোর অথেন্টিসিটি যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন পর্যন্ত কমিশন নিজেদের অবস্থান জানাতে পারবে না। এটাও কিন্তু ধ্রুব সত্য। কেননা সুপ্রিম কোর্ট যখন সেই স্ক্যান ওএমআর সিটগুলোকে নিয়ে আ সেই স্ক্যান ওএমআর সিটগুলোর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে তাদের কাছে যেহেতু অরিজিনাল কোনো রকম ওএমআর সিট নেই, সেক্ষেত্রে তাদের পক্ষে বলা খুবই কঠিন যে সেই স্ক্যান কপিগুলো তাদেরই। সেক্ষেত্রে পরবর্তীতে হিয়ারিংগুলোতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নিশ্চয়ই চ্যানেল